অবশেষে ডিলটা ফাইনাল হয়ে গেল। গ্রামের পুরনো বাড়ির পাশের জমিটা আর আমাদের পুরনো বাড়ির ধ্বংসাবশেষ ভেঙে একটা বড় সোসাইটি করবে নির্খোঁজে মন। এতদিন ধরে অনেক ঝামেলায় আটকে ছিল গ্রামের এই প্রপার্টিটা। সেদিন কোনো এক অলৌকিক উপায়ে হঠাৎ করেই কেসটা আমার দিকে চলে আসে। নির্খোঁজে মনের পছন্দ হয়ে গেছে জায়গাটা। ডিলটা ফাইনাল হওয়ার পর বাড়ি ফিরেই প্রথম চোখ পড়ল পুতুলটার দিকে। কি যেন একটা খটমট নাম বলেছিল লখাই কাকা, ভদ্র নাকি গঙ্গা ঠিক মনে নেই, তবে বেশ দেখতে পুতুলটা একদম একটা যেন ছোট্ট শিশু, একেবারে জীবন্ত কয়েকদিনের বাচ্চার আদল। মুনাই খুব খুশি হবে পুতুলটা দেখলে। পুতুলটাকে খুব আদর করতে ইচ্ছা করছিল। ওটাকে নিয়ে সোফায় বসতেই ঝনঝন করে কাঁচের বাসন ভাঙার আওয়াজ পেলাম। পিছন ফিরে দেখি লখাই কাকা চায়ের সরঞ্জাম ফেলে দুটো বিস্ফারিত চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। লখাই কাকা আমাদের বাড়িতে রয়েছেন প্রায় 40 বছরের ওপর, বাড়ির লোক বলা যেতেই পারে। মুনাই ওর ভরসায় আমাকে রেখে নিশ্চিন্তে বাপের বাড়ি চলে যায়। আমার যত্নের কোনো ত্রুটি করে না কাকা। এছাড়া ছিল মতির মা, রান্না করত। আজ 4 দিন হয়ে গেল সে কাজে আসছে না, তাই কাকাই চা করে এনেছিল বোধহয়। কি হলো কাকা, ওভাবে কি দেখছো? বয়স হয়েছে বোঝা যাচ্ছে, যাও পরিষ্কার করে ফেলো। দামি টি শার্টটা ভেঙে কেমন হতভম্বের মতো দাঁড়িয়েছিল কাকা। আমার কথায় চমকে উঠে বলল, পুতুলটা ভালো না বাবুন, ওটাকে ধরো না। ওর ঠোঁটগুলো কেমন কাঁপছিল। যবে থেকে পুতুলটা বাড়ি এনেছি কাকা কেমন যেন করছে এটাকে দেখলে। আরে কাকা, আমার জন্য পুতুলটা লাকি গো। জানো, পুতুলটা এলো আর ওই বাড়ির জমির ডিলটা আজ ফাইনাল হয়ে গেল। আমার একটা বড় শেয়ার থাকছে ওই প্রজেক্টে। আমি হাসতে হাসতে বললাম, 5 বছর ধরে জমিটা নিয়ে ভুগছিলাম, এত সহজে সব হয়ে যাবে ভাবিনি। ওই জমিতে তোমাদের কুলদেবীর মন্দির ছিল বাবুন, ওটা বিক্রি করে দিলে? আরে কাকা, ওই জঙ্গলে জমি আর বাস্তুবিটার ধ্বংসাবশেষ রেখে কি লাভ বলো তো? ওই মন্দিরে তো পুজো বন্ধই হয়ে গেছে প্রায় কত বছর। এই এত বড় বাড়ি আমাদের। কাকা টি শার্টের টুকরোটা গুছিয়ে নিতে নিতে বলল, আমার কিছু ভালো লাগছে না বাবুন, নিচে বিট্টুর খুব জ্বর এসেছে আজ 2 দিন। বিট্টু আমার মামাতো ভাইয়ের ছেলে, ওদের অবস্থা তেমন ভালো নয়। আমার ভাই আমার ব্যবসা দেখে, একতলায় দুটো ঘরে ওদের থাকতে দিয়েছি। বিট্টু খুব মিষ্টি ছেলে, মাত্র 2 বছরেই কথা বলতে শিখেছে। পটপট করে আদো আদো কথা বল। আর চা করো না কাকা, বিট্টুকে দেখে আসি একবার। মিন্টুকেও খবরটা দিতে হবে। পুতুলটা শোকেসের ওপরে রেখে বেরিয়ে এলাম। 3 দিন পর এসেছিলাম জমির কাজ দেখতে। আসলেই প্রজেক্টের অর্ধেক শেয়ার আমার। জঙ্গল পরিষ্কার করে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। কুলদেবীর মন্দিরের দিকটায় কাজ হচ্ছিল। হঠাৎ কয়েকজন লেবার দৌড়ে এসে বলল সেখানে মাটির নিচে একটি লোহার বাক্স পাওয়া গেছে। বাক্স ঠিক নয়, ছোট সিন্ধু। খুলতেই আমার মাথা ঘুরে গেল। বেশ কিছু ঠাকুরের সোনার গহনা ঝলমল করে উঠল। ঠাকুরদার কাছে শুনেছিলাম কালাপাহাড়ের হাত থেকে মন্দির আর কুলদেবীকে রক্ষা করার জন্যই এই মন্দির থেকে রাতারাতি সবকিছু সরিয়ে ফেলা হয়েছিল। কিন্তু দেবী মায়ের ছোট এক সিন্ধুক গহনা হারিয়ে গেছিল, বহু খুঁজে পাওয়া যায়নি। এ কি তবে সেই হারিয়ে যাওয়া গুপ্তধন? বাক্সটা নিয়ে টলতে টলতে কোনো রকমে গাড়িতে উঠলাম। লোক জানাজানি যত কম তত ভালো। লেবারগুলোকে বেশ কিছু টাকা দিয়েছিলাম একথা গোপন করার জন্য। কিন্তু বাড়িতে ঢুকেই একটা খারাপ খবর শুনে মনটা ভার হয়ে গেল। সন্ধ্যায় রক্তবমি করতে করতে বিট্টু চলে গেছে সবাইকে ছেড়ে। কোনো রকমে ঘরে বাক্সটা রেখে নিচে নেমে এলাম। মিন্টু আর ওর স্ত্রী বিনতা ভীষণ কাঁদছে। মুনাই জানলেও দুঃখ পাবে, খুব ভালোবাসতো ও বাচ্চাটাকে। সব মিটিয়ে ঘরে ফিরতে ভোর হয়ে গেছিল। শোকেসের ওপর পুতুলটা একটা সতেজ বাচ্চার মতো হাসছে, মনে হয় এক্ষুনি লাফিয়ে কোলে আসবে। এক মায়ের আজ কোল খালি হয়ে গেল হঠাৎ করে। আর কয়েক মাস পর আমার আর মুনায়ের সন্তান আসবে পৃথিবীর বুকে। সেই অনাগত শিশুর কথা ভেবেই পুতুলটা এনেছিলাম ওই শালবনির হাট থেকে। এক বৃদ্ধ বড় রাস্তার ধারে দাঁড়িয়ে বিক্রি করছিল বেশ কিছু কাঠের আর মাটির পুতুল, সাঁওতাল রমণী, খেলার পুতুল, নানা রকম মূর্তির ভেতরেই পুতুলটাই বেশ নজর কেড়েছিল। হয়তো অবচেতন পিতৃর সাথে স্বাদ লুকিয়ে রয়েছে বলেই কিনে এনেছিলাম পুতুলটা। ভেবেছিলাম মুনাইকে দিয়ে আসবো। ও ঘরে বাচ্চার সুন্দর পোস্টার লাগিয়েছে, ও দেখলে খুশি হবে। বেশ কিছুদিন ও বাড়ি যাওয়া হয়নি, ও আছে লেক টাউনে ওর মায়ের কাছে। কিন্তু প্রথম দিন পুতুলটা দেখেই লখাই কাকা বেশ ভয় পেয়েছিল। বলেছিল, ওটাকে কেন আনলে বাড়িতে? ওটা অপদেবতা, খুব বড় ক্ষতি হয়ে যাবে বাবুন, নদীতে ফেলে দাও ওটা। লখাই কাকা সাঁওতাল, ওদের বিশ্বাস এই পুতুল অপদেবতা।
কি একটা খটোমটো নাম বলেছিল সেদিন। সাঁওতালরা নাকি এ পুতুলকে খুব মানে। সব ওই গঙ্গোবদ্রার জন্য বাবুন। এখনো বলছি, ফেলে দাও ওটা। ও রক্ত খেতে শুরু করেছে। আমার হাতে পুতুলটা দেখে কাঁপতে কাঁপতে বলল কাকা, কখন যে পিছনে এসেছে দেখিনি। আমি বললাম, তোমায় বলাই হয়নি কাকা, কাল বাস্তুবিটার মন্দির থেকে দেবী মায়ের গহনার বাক্স পেয়েছি, সব সোনার গহনা, সবই আমার এই লাকি পুতুলের জন্য। ওই গহনা 3 পুরুষ ধরে কেউ পায়নি, তুমিও জানো। ঠিক বলেছ। এই পুতুল যার কাছে থাকে তার সৌভাগ্য উথলে ওঠে। সোনা দানা টাকা না চাইতেই আসতে থাকে। কিন্তু গঙ্গোবদ্রা সবকিছু চরম দাম নেয়। কড়ায় গন্ডায় নিজের পাওনা বুঝে নেয় এই পুতুল। কাকার মুখটা কেমন ফ্যাকাসে দেখাচ্ছে, চোখ বড় বড় করে বলল, বৌমনির কথা ভেবে ওটাকে ফেলে এসো। 2 দিন পর নতুন অতিথি আসবে ঘরে। পুতুলটার লাল ঠোঁট দুটো যেন আমায় চুমু খেতে চাইছে, একটা নেশার মতো টানছে আমায়। ওই গদ্রবঙ্গা শোয়ার ঘরে মাথার কাছে রেখে দিলাম যত্ন করে। এত সুন্দর পুতুল কেউ ফেলে দেয় কখনো? পরদিন সকালে চা নিয়ে এসে লখাই কাকা খুব উসখুস করছিল। আমি তাকাতেই বলল, আমায় এবার ছাড়াই দাও বাবুন, বুড়া হয়েছি, এবার দায়সা যাই। বুঝলাম কাকার অভিমান হয়েছে, কথা শুনিনি বলে। বললাম, আমার ছেলের মুখ না দেখেই যেতে চাইছো কাকা? আর কটা দিন থাকো, আর আমাদের ছেড়েই বা যাবে কেন? ভালো হবে না বাবুন। গদ্রভঙ্গা ছায়া পড়েছে এ বাড়িতে। বিট্টুকে টেনে নিয়ে গেছে ওই রাক্ষস। এরপর কার পালা কে জানে। ওই পুতুল তোমায় 2 হাত দিয়ে দেবে আর বলি চেয়ে নেবে কচি প্রাণের। কাকার কথায় পুতুলটার দিকে চেয়ে দেখি চোখগুলো যেন জ্বলছে, রেগে গেছে যেন। ধুর, কী সব ভাবছি আমি। উঠে পড়লাম, আজ একটা টেন্ডার খুলবে, তাড়াতাড়ি যেতে হবে অফিস। এবারও গদ্রবঙ্গের কৃপায় লক্ষ্মী লাভ হলো, বড় কাজের বরাত পেয়েছি। কিন্তু বাড়ি ফিরতেই মিন্টুর বউয়ের সাথে দেখা হলো। কয়েকদিন কেঁদে কেঁদে পাষাণ হয়ে গেছে মেয়েটা। এমনিতে আমায় খুব সম্মান করে। বললাম, কিছু বলবে? পুতুলটা ফেলে দিন দাদা, মতির মা পালিয়েছে ওর জন্য। লখাই কাকাও চলে যেতে চাইছে। বিট্টুকে খেয়েও ওর পেট ভরেনি, এরপর আরো খাবে। বাচ্চা হারিয়ে একমা পাগল হতে বসেছে, মায়া হচ্ছিল। বললাম, তুমি তো শিক্ষিত, এসব কথায় কান দিও না। দাদা, মুনাইদির কথা ভেবে ওটা ফেলে দিন, আপনাদের না কোনো ক্ষতি হয়ে যায়। বলে ও ঘরে ঢুকে গেল। মনটা খচখচ করছিল। একটা নিরীহ পুতুলকে সবাই ভয় পাচ্ছে এ যুগে। শোয়ার ঘরে ঢুকতেই চোখে পড়ল পুতুলটা। মুখটা কি নিষ্পাপ, হাসি মাখা, যেন আমার সন্তান কোলে উঠতে চাইছে। নেশার মতো কোলে তুলে নিয়ে আদর করছিলাম। হঠাৎই ফোনটা বেজে উঠল। মোনাই বাথরুমে পড়ে গেছে, ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছে ওর মা বাবা। পুতুলটা রেখে ছুটে বার হলাম। নানা রকম বাজে চিন্তা আসছিল মাথায়। তবে কি কাকার কথাই ঠিক? ওটা পুতুল নয়, অপদেবতা। ওর জন্যই কি হচ্ছে এসব? হসপিটালে গিয়ে শুনলাম ওটিতে নিয়ে গেছে মুনাইকে। লখাই কাকাও ছুটে এসেছে আমার জন্য। ও যে আমাদের খুব ভালোবাসে। আপন মনে কি সব যেন বিড়বিড় করে চলেছে, মনে হয় কোনো মন্ত্র পড়ছে। আমি সামনে গিয়ে দাঁড়াতেই চোখ খুলল, লাল টুকটুকে চোখ। বলল, এখনো সময় আছে। ফেলে দে গদ্রভঙ্গাকে। ও সাঁওতালদের অপদেবতা। তোকে দেবে 2 হাত ভরে। কচি প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে তোকে সোনায় মুড়ে দেবে। আর কচি রক্ত না পেলে শেষ করে দেবে তোর পরিবারকে। উত্তেজনায় আমাকে তুই বলছে কাকা। এক অজানা আতঙ্কে কেঁপে উঠলাম। একটু পরে ডাক্তার এসে বলল মনে হয় ভালো আছে, তবে আমাদের সন্তান আর নেই। কালীবাড়ির সামনে তিস্তার বুকে ছুঁড়ে ফেলবো পুতুলটাকে, বারবার বলে দিয়েছে লখাই কাকা। ছুঁড়ে ফেলে পিছন দিকে তাকাতে মানা করেছে। একা আসতে দেয়নি কাকা, নিজেই আসতে চেয়েছিল। শেষে আমার বন্ধু অর্ণব সাথে এসেছে। আস্তে আস্তে সব শুনে অর্ণব বলল, এ যুগের ছেলে হয়ে তুই এসব বিশ্বাস করিস? দেখি তোর অপদেবতাকে। আমার হাতে পুতুলটা দেখে বলল, এই কিউট পুতুলটাকে তুই ফেলে দিবি? আমায় দে, মেয়ে খেলবে। আমি বললাম, ভুল করিস না, আমাদের বাড়িতে কি হয়েছে সব তো জানিস। এমন দুর্ঘটনা প্রচুর হয়, তুই এটা আমায় দে। আচ্ছা, কদিন রেখে দেখি না কি হয়। জলে তো আমিও ফেলতে পারবো। ওর যুক্তিতর্ক আর জেদের কাছে হার মানতেই হলো। রেলগেট থেকে ফিরে এলো গদ্রবঙ্গ। জমির প্রজেক্টটা একটা বড় ডিসপুটে আটকে গেছিল। টেন্ডারটাতেও দেখা গেল লাভ হবে না তেমন। 2 দিন মন মেজাজ ভালো ছিল না। মুনাইও বাড়িতে রেস্টে আছে। খুব ভেঙে পড়েছিল ও। ভেবেছিলাম ওকে নিয়ে কোথাও 2 দিন ঘুরে আসবো। ফোনটা বাজতেই দেখি অর্ণবের ফোন। প্রথমেই একটা দারুণ খবর দিল। ওর অনেক দিন ধরে আটকে থাকা প্রমোশনটা হয়েছে, আর শ্বশুরবাড়ির তরফেও বড় একটা সম্পত্তি পেয়েছে। আমি কিন্তু খুশি হতে পারলাম না।
কেমন একটা অজানা ভয়ে কেঁপে উঠলাম। বললাম, রিজিকা কেমন আছে? ওকে সাবধানে রাখিস। ওর একমাত্র মেয়ের নাম রিজিকা। খুব মিষ্টি মেয়েটা। জোর করে খারাপ ভাবনাগুলোকে মন থেকে দূর করতে একটা রবীন্দ্রসঙ্গীত গুনগুন করছিলাম। কিন্তু পরদিন ভোর রাতেই এসেছিল অর্ণবের ফোন। রিজিকাকে হসপিটালে নিয়ে গেছে, রক্ত বমি করছে হঠাৎ। আমি বললাম, ওটা গদ্রবঙ্গার অভিশাপ অর্ণব, তুই পুতুলটা ফেলে দে, এখনো বলছি। ও ফোন রেখে দিয়েছিল। দুপুরে এলো খারাপ খবরটা, মেয়েটা আর নেই। ওদের বাড়ি গিয়ে শুনলাম ডাক্তাররা কিছুই ধরতে পারেনি। কি ভাষায় ওদের সান্ত্বনা দেবো বুঝতে পারছিলাম না। সবাই শ্মশানের জন্য বার হতেই আমি পুতুলটাকে খুঁজতে শুরু করলাম। অর্ণবের মেয়ের ঘরে পেলাম সেটাকে, যেন এক অবুঝ বাচ্চা, হাসছে আমায় দেখে। ওটাকে নিয়ে দ্রুত বাড়ি ফিরলাম। আর কাউকে ওর বলি হতে দেয়া যাবে না। লখাই কাকাকে নিয়ে সোজা রওনা দিলাম কালীবাড়ির উদ্দেশ্যে। পুতুলটাকে ছুঁড়ে দিলাম তিস্তায়, তবে পড়লো নাকি গাছে আটকে গেল কে জানে। কাকা পিছন ফিরতে বারণ করায় সেভাবে আর দেখিনি। ও কি যেন একটা মন্ত্র পড়ছিল কাকা বিড়বিড় করে। মন্দিরে পুজো দিয়ে বহুদিন পর বাড়ি এসে ঘুমিয়েছিলাম শান্তিতে। বাড়িটা বেশ অন্যরকম লাগছিল। ঘটনাটা কিন্তু এখানেই শেষ হতে পারত। মুনাইকে নিয়ে পুরী ঘুরে এসেছি, মন বেশ শান্ত। পুতুলটার কথাও কাউকে বলিনি, এমনকি মুনাইকেও জানাইনি। লখাই কাকা বারণ করেছিল কাউকে বলতে। প্রায় 6 মাস পরের কথা। মুনাই ঘটনাটা ভুলে আবার কনসিভ করছিল। বাড়িতে বেশ আনন্দের পরিবেশ। ওর ভাই আদি এসেছিল খবরটা শুনে দেখা করতে। একটা উপহারও এনেছিল দিদির জন্য। অনেক গল্প হলো বহুদিন পর। রাতে আদিকে এগিয়ে দিয়ে ঘরে ফিরে এসে ঢুকেই আমি স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেলাম। একটা ঠান্ডা স্রোত নেমে গেছিল আমার শীত নাড়াবে। দেখি মুনায় সোফায় বসে একটা পুতুল নিয়ে খেলছে। পুতুলটা আমার ভীষণ পরিচিত। কি সুন্দর দেখো, আদি দিয়ে গেল সুখবর শুনে। একদম সত্যিকারের বাচ্চার মতো না? ও আমার দিকে তুলে ধরলো পুতুলটা। গদ্রবঙ্গা হাসছে আমায় দেখে।